নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি মধুস্নাতা আমার গল্পের গ্রামোফোন চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ গল্পের গ্রামোফোন চ্যানেলের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প ঘর জামাই। আজ আপনারা এই গল্পটির প্রথম ভাগ শুনবেন। এর পরবর্তী ভাগ আপনারা শুনতে পারবেন পরের দিন আরেকটি পর্বে। গল্পটি শুনতে থাকুন, আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লাগবে। একটি ছোট্ট অনুরোধ, আপনাদের যদি আজকের এই গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করছি আজকের গল্প পাঠ। বাঁকা নদীতে তখন জল হতো খুব। কুসুমপুরের ঘাটে নৌকো ভিড়ত। জ্যৈষ্ঠী মাসে শ্বশুর বাড়িতে আসছিল বিষ্ণুপদ। কি ঠাট বাট! কোচানো ধুতি, গিলে করা পাঞ্জাবি, তাতে সোনার বোতাম, পায়ে নিউ কাট, ঘাড়ে পাকানো উড়ুনি, চোমড়ানো মোচ আর কোকড়া চুলের পাহাড় তো ছিলই, আরো ছিল কটা রং আর পেল্লায় জোয়ান শরীর। নৌকো ঘাটে লাগলো। তা কুসুমপুরের ঘাটকে ঘাট না বলে আঘাটা বলাই ভালো। খেয়া নৌকো ভিড়তে না ভিড়তেই যাত্রীরা ঝপাঝপ জলে কাদায় নেমে পড়ে। বিষ্ণুপদ সেভাবে নামে কি করে? উঁচু পাড়ের ওপর স্বয়ং শ্বশুর মশাই ছাতা মাথায় দাঁড়িয়ে, পাশে 3 সম্বন্ধী নতুন জামাইকে অভ্যর্থনা জানাতে এসেছে। বিষ্ণুপদ টলমল নৌকোয় বাঁ হাতে 7 সেরি একখানা রুই মাছ আর ডান হাতে তারই সুটকেস দিয়ে ডাইনে বায়ে হেলদোল করছে। তবে হ্যাঁ, বিষ্ণুপদ পুরুষ মানুষই ছিল বটে, তেমাকও ছিল তেমনি। নৌকো থেকে জামাই নামছে, নৌকোর মাঝেই এগিয়ে এলো ধরে নামাবে বলে। বিষ্ণুপদ বলল, কভি নেহি, আমি নিজেই নামবো। তা নামলো বিষ্ণুপদ। 7 সেরি মাছ আর সুটকেস সমেত বা পাটা কাদায় গেঁথে গিয়েছিল মাত্র, আর কিছু হয়নি। মাছ বা সুটকেসও হাতছাড়া হয়নি, সেও কাদায় পড়ে কুমড়ো গড়াগড়ি যায়নি। 3 শালা দৌড়ে এসে কাদা থেকে বা পাখানা টেনে তুলল। জুতোখানা অবশ্য একটু খুঁজে বের করতে হয়েছিল। সেই আশাটা খুব মনে আছে বিষ্ণুপদর, কারণ সেই আশাই আশা, একেবারে চূড়ান্ত আশা। শ্বশুর মশাই মাথায় ছাতা ধরলেন। 2 চাকর মাছ আর বাক্স ভাগাভাগি করে নিল। পাড়ার 2-4 জন মাতব্বরও জুটে গিয়েছিল সঙ্গে। শ্বশুর মশাই কাকে যেন হাসি হাসি মুখে অহংকারের সঙ্গে বললেন, কেমন জামাই দেখছো? আহা, যেন কার্তিক ঠাকুরটি। তোমার বরাত বেশ ভালোই হরপ্রসন্ন। গৌরবে বুকখানা যেন ঠেলে উঠল বিষ্ণুপদর। বাড়িতে ঢুকতেই মেয়ে মহলে হুড়োহুড়ি, উলু শাঁখ, সে এক এলাহি কাণ্ড। সদ্য পাঁঠা কাটা হয়েছে মস্ত উঠোনের এক ধারে, বাঁশে উল্টো করে ঝুলিয়ে তার ছাল ছাড়ানো হচ্ছে। আর এক ধারে অন্তত 20 সেরি পাকা একখানা কাতলা মাছ বিশাল আঁশবটিতে ঘ্যাচ ঘ্যাচ করে কাটছে 2 জন মুনিশ। সারা বাড়িতে এক উৎসবের কলরব, শুধুমাত্র একটি জামাইয়ের জন্য। পাড়ার বাচ্চারা সব ছেটিয়ে এসেছে, বউরা সব দৌড়ে আসছে কাজকর্ম ফেলে। কাছারি ঘরে নিয়ে গিয়ে বসানো হয়েছিল তাকে। নিচু একখানা চৌকির ওপর গদি,
তাতে ধপধপে চাদর তাকিয়া গোলাপ জল ছিটানো হলো গায়ে। দুজন চাকর এসে বাতাস করতে লাগলো। গায়ের সজ্জন মুরব্বি সব দেখা করতে এলো। সকলের চোখই সপ্রশংসিত। সে একটা দিন গেছে। বর্ষার জল নামলে নদী আর সে জল বইতে পারে না, পার ভাসিয়ে দেয়। খেয়া বন্ধ হয়েছে অনেক দিন। কংক্রিটের ব্রিজ হয়ে অবধি এখন ভারী ভারী বাসের যাতায়াত। কুসুমপুর ঘেঁষেই পাকা সড়ক, তা ধরে নাকি হিল্লি দিল্লি যাওয়া যায়। ওই পাকা সড়ক থেকেই রিকশা করে পক পক করতে করতে বিষ্ণুপদর জামাই গোবিন্দ এলো। একে কি আশা বলে? খবর নেই, বার্তা নেই। পাতলুনের ওপর হাওয়াই শার্ট চাপিয়ে চটি ফটফটি এসে দাঁত খেলিয়ে হাজির হলেই হলো। নতুন জামাই কত ভারভাত্তিক হবে তা নয়, এ যেন এক ফচকে ছোড়া ফষ্টি নষ্টি করতে এসেছে। তা হচ্ছেও ফষ্টি নষ্টি। দাওয়ায় মামাতো শালিরা সব ঘিরে ধরেছে, হা হা হি হি হচ্ছে খুব। চারদিকে গুরুজন, তোয়াক্কাই নেই। কিন্তু দুঃখ অন্য জায়গায়। জামাইয়ের সঙ্গে মেয়ে মুক্তির ভাব হচ্ছে না, কিছু একটাই আটকাচ্ছে। মেয়েকে বিয়ের পর থেকেই ফেলে রেখেছে বাপের বাড়িতে। খুবই দুশ্চিন্তার ব্যাপার। কাঁঠাল গাছের ছায়ায় সাতকড়ি পুরনো কাঠ জুড়ে একখানা চৌকি বানাচ্ছে। গুষ্টি বাড়ছে, জিনিসও লাগছে। গাছের ছায়ায় একখানা মোড়া পেতে বসলো বিষ্ণুপদ। সাতকড়ির দাঁতে ধরা একখানা বিড়ি, তাতে অবশ্য আগুন নেই। বিড়িখানা দাঁতে ধরে রেখেই সাতকড়ি বলে, মেয়েখানা দিব্যি পার করেছ জামাইদা। এখন আমার কপালে কি আছে তাই ভাবছি। তিনটে মেয়ে বিয়েলো বউ, সবই কপাল। সাতকড়ির দুঃখটা বেশ করে অনুধাবন করে নেয় বিষ্ণুপদ। দোষটা যে কার তা এই বয়সেও সে ঠিক বুঝতে পারে বলে মনে হয় না। কিছু কিছু ব্যাপার স্যাপার আছে, তা শেষ অবধি বুঝ সমঝের মধ্যেই আসে না। কপাল বললে ল্যাটা চুকে যায় বটে, কিন্তু তাতে মনটা কেমন সায় দেয় না। সাতকড়ি একটা দীর্ঘশ্বাস ফেলে। কেমন কার্তিকের মতো জামাই। বিষ্ণুপদর একটু আঁতে লাগে। সবাই কার্তিক হলে তো কার্তিকের গাদি লেগে যাবে। সে তাচ্ছিল্য ভরে বলে, হুঁ, কার্তিক না কেলে কার্তিক। সাতকড়ি রেদা চালাতে চালাতে বলে, রং ধুয়ে কি জল খাবে জামাইদা? নাটাগড়ে তোমার জামাইয়ের মোটর গ্যারাজখানা দেখেছ? দিন রাত ৮-১০ জন লোক খাটছে। বাপ আর 4 ভাই মিলে মাস গেলে অন্তত ৫-৬ হাজার টাকা কামাচ্ছে। তার উপর চাষ বাস মুদিখানা। এ যদি কার্তিক না হয় তাহলে আর কার্তিক কাকে বলে শুনি? তা বলে অমন পাতলুন পরা ফচকে জামাই আমার পছন্দ নয় বাপু। চেহারা দেখো, পোশাক দেখো, হাব ভাব দেখো, জামাই বলে মনে হয়? একটু ভারভাত্তিক গুরুগম্ভীর না হলে মানায়? আমরাও তো জামাই ছিলুম নাকি? সহবত কিছু কম দেখেছিস? সাতকড়ি পুরনো লোক। হাতের কাজ থামিয়ে সে বিড়িটা ধরিয়ে নিয়ে বলে, পুরনো কথা তুললেই ফ্যাসাদ, বুঝলে জামাইদা। ওসব নিয়ে ভেবো না। মেয়ে খেয়ে পড়ে সুখে থাকলেই হলো। বিষ্ণুপদ একটু গম্ভীর হয়ে থাকে। তার জামাই গোবিন্দ একটু তেরিয়া গোছের লোক। নিতান্ত দায়ে না পড়লে পেন্নাম টেন্নাম করে না, বিশেষ পাত্তাও দেয় না শ্বশুরকে। কানাঘুষো শুনেছে শ্বশুর ঘর জামাই ছিল বলে গোবিন্দ একটু নাক সিটকোয়। বিপদ হলো
নাটাঘর থেকে তার নিজের বাড়ি গেরাপোতা বিশেষ দূরে নয়, ৫-৬ মাইলের মধ্যে। আর গেরাপোতায় গোবিন্দর এক দিদির বিয়ে হয়েছে, যাতায়াতও আছে। জামাই একদিন ফস করে বলেও বসল, আপনার মা ঠাকুরন যে এখনো বেঁচে আছেন সে কথা জানেন তো? বড্ডই স্পষ্ট খোঁচা। কথাটা ঠিক যে নিজের বাড়ির পাট একরকম চুকিয়েই দিয়েছিল বিষ্ণুপদ। বাপ আর ভাইদের সঙ্গে সদ্ভাবও ছিল না। বিয়ের পর এ যাবৎ ২-৪ বার গেছে বটে, কিন্তু সে না যাওয়ারই সামিল। গত ১০-১২ বছরের মধ্যে আর ওমুখও হয়নি। কিন্তু তাতে দোষের কি হলো সেইটেই বুঝে উঠতে পারে না বিষ্ণুপদ। সেই কারণেই কি জামাই তাকে অপছন্দ করে? সাত করে বিড়িটা খেয়ে বলে, আগে কত শেয়াল ডাকতো সাজবেলা থেকে, এখন একটারও ডাক শোনো? বিষ্ণুপদ একটু অবাক হয়ে বলে, শেয়াল? হঠাৎ শেয়ালের কথা ওঠে কেন রে? বলছিলুম, পুরনো দিনের কথা তুলে লাভ নেই। শেয়াল নেই, কুসুমপুরের ঘাট নেই, বাঁকা নদী মজে এলো, পাকা পুল হলো, শেতলা পুজোয় মাইক বাজা শুরু হলো, ফি শনিবার বাজারে ভিডিও বসছে, এত সব হলো, আর জামাই পাতলুন পড়লে কি কলকি অবতার নেমে এলো নাকি? কিন্তু পুরনো দিনের কথা বিষ্ণুপদই বা ভোলে কি করে? গেরাপোতায় নিজের বাড়িতে তার কদর ছিল না। ৩টে ভাই আর ৩টে বোন নিয়ে সংসার। বাবার অবস্থা বেহাল ছিলই। তার উপর বিষ্ণুপদ ছিল একটু পালোয়ান গোছের। ডন বৈঠক, মুগুর ভাজা, ফুটবল, সাঁতার এইসব দিকেই মন। অনেক সময় হয় এক মায়ের পেটে জন্মেও সকলে সমান আদর পায় না। বিষ্ণুপদ ছিল হেলাফেলার ছেলে। স্পষ্টই বুঝত এ বাড়িতে তার কদর নেই। কদর জিনিসটা সবাই চায়, নিতান্ত নেলাখাপারও কদরে লোভ থাকে। দুবেলা দুটো ভাত আর মেলা গঞ্জনা জুটত। কাজটাজের চেষ্টা নেই, দুটো পয়সা ঘরে আনার মুরত নেই। বনগুলো ধ্বংস হয়ে উঠছে, সেদিকে তার খেয়াল নেই। নানা গঞ্জনায় জীবনটা ভারী তেতো হয়ে যাচ্ছিল। গেরাপোতার বটতলায় ছিল তখন সারা দিন মানে ঠেক। গায়ের আরো কয়েকটা ছেলে এসে জুটত। মহাকালী ক্লাব খুলেছিল তারা। মরা পোড়ানো থেকে বন্যা ত্রাণ, কাঙালি ভোজন, বারোয়ারি পুজো, মারপিট, যাত্রা থিয়েটার, কথকতা সবই ছিল তাদের মহা কাজ। বাইরে বাইরে বেশ কাটত। ঘরে এলে মেঘলা, গুমোট, মুখ ভার, কথার খোঁচা, বাপান্ত। সেই সময় গেরাপোতার পাশেই কালীতলা গায়ে এক শ্রাদ্ধ বাসরেই তাকে দেখে খুব পছন্দ হয়ে গেল ভাবী শ্বশুর হরপ্রসন্নর। টাকাওয়ালা লোক, ৫ গায়ের লোক এক ডাকে চেনে। ৪টে ছেলের পর একটা মেয়ে, বাপের খুব আদরের। হরপ্রসন্ন তখন ঘর জামাই খুঁজছেন। শ্রাদ্ধ বাড়িতেই ডেকে কাছে বসিয়ে মিষ্টি মিষ্টি করে সব হাড়ির খবর নিলেন। গরিব ঘরের ছেলেই খুঁজছিলেন, নইলে ঘর জামাই হতে রাজি হবে কেন? বিয়ের গন্ধে বিষ্ণুপদও চনমন করে উঠল। এতকালও কথাটা ভাবার সাহসটুকু অবধি হয়নি। বিয়ে যে তার কোনো কালে হবে এমনটি সে কারো মুখে শোনেওনি কোনো কালে। যেই কথাটা উঠল অমনি বিষ্ণুপদর ভেতরে তুফান বয়ে যেতে লাগলো। পারলে আগাম এসে শ্বশুর বাড়িতে হামলে পড়ে। সেই বিয়ে নিয়েও কেচ্ছা কম হয়নি। প্রথমেই বাপ বেঁকে বসল, মাও নানা কথা কইতে শুরু করল।
ঘর জামাই যখন নিতে চাইছে তখন মেয়ে নিশ্চয়ই খুঁতো। তাছাড়া এ বংশের কেউ কখনো ঘর জামাই থাকেনি, ওটা বড় লজ্জার ব্যাপার। বিষ্ণুপদ দেখল তার সুমুখে ঘোর বিপদ। বিয়ে বুঝি কেচে যায়। চিরটা জীবন তাহলে গেড়াপোতায় খুঁটোই বাঁধা থেকে জীবনটা জলাঞ্জলি দিতে হবে। এ সুযোগ আর কি আসবে জীবনে? সে তার মাকে বোঝালো, ধরো আমি তোমার আর একটা মেয়ে, তাকে বিয়ে দিয়ে বেড়াল পার করছো, এর বেশি তো আর কিছু নয়। ঘর জামাই থাকা মানে জানিস? শ্বশুর বাড়িতে মাথা উঁচু করে থাকতে পারবি ভেবেছিস? তারা তোকে দিয়ে চাকরের অধম খাটাবে, দিন রাত বউয়ের মন জুগিয়ে চলতে হবে। এ যে বংশের মুখে চুনকালি দেওয়া। বাপের সঙ্গে কথা চলে না, তবে বাপ সবই শুনল। শুনে বলল, কুলাঙ্গার, বিয়ের বাই চাপলে মানুষ একেবারে গাধা হয়ে যায়। তলিয়ে ভাবলে গাধার চেয়ে ভালোই বা কি ছিল বিষ্ণুপদ? দুবেলা দুমুঠো খাওয়া আর অছেদ্দায় দেওয়া লজ্জা নিবারণের কাপড় জামা, এছাড়া আর কিসের আশা ছিল বাপ মায়ের কাছে? গাধা বলাই তাই দুঃখ হলো না বিষ্ণুপদর। সে মাকে আড়ালে বলল, ধরো তোমার একটা ছেলে বকেই গেছে বা মরেই গেছে, গাধা গরু যাই হই, আমার আখের আমাকে দেখতে দাও তোমরা, গলার দড়িটা খুলে দাও শুধু। হরপ্রসন্ন অর্থাৎ তার ভাবী শ্বশুর লোক মারফত খোঁজ নিচ্ছিল। বিষ্ণুপদর বাবা সেই লোকদের কড়া কড়া কথা শোনাতে লাগলো। তা একদিন জোকের মুখে একেবারে এক খাবলা নুন পড়ে গেল। হরপ্রসন্নর এক অমায়িক ভাই দুর্গাপ্রসন্ন এসে বিষ্ণুপদর বাপকে কর করে 1000 টাকা গুনে দিয়ে বলল, বর্পণ বাবদ আগাম পাঠিয়ে দিলেন দাদা, বিয়ের আসরে আরো 1000। হরপ্রসন্ন মানুষকে প্রসন্ন করতে পারতেন বটে। বাপের মুখে খিল পড়ল, মুখখানাও হাসি হাসি হয়ে উঠল। মাও আর রাগ আরে না। শুধু চোখের জল মুছে একদিন বলল, শ্বশুর বাড়ি গিয়ে কি মাকে মনে থাকবে রে বাপ? ওরা বড় মানুষ, টাকাই ভুলিয়ে দেবে। কথাটা ভাঙল না বিষ্ণুপদ, ভাঙলে মা দুঃখ পাবে। সে আসলে ভুলতেই চায়। ভাবী শ্বশুরের প্রতি কৃতজ্ঞতায় তার মাথাটা নুয়ে আসছিল বারবার। বাবা আর এক ভাই গিয়ে পাত্রীও দেখে এসে বলল, দেখুন সই কিন্তু নয়, তবে গা ঘরে চলে যাবে। এ বাড়িতে তো আর থাকতে আসবে না, আমি মত দিয়েই এসেছি। পাত্রী কেমন তা বিষ্ণুপদ জানত না, কথাটা তার খেয়ালই হয়নি। লাঞ্ছনার জীবন থেকে মুক্তি পাওয়াটাই তখন বড় কথা। পাত্রী সুন্দরী না বান্দরী তা নিয়ে মাথা ঘামানোর কিছুই ছিল না। গেড়াপোতা ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে, এই ঢের। আর বিয়েটাও হলো দেখার মতো। বাদ্যি বাজনা ঠাট ঠমক জাকজমকে পাত্রী চাপা পড়ে গেল কোথায়। শুভদৃষ্টির সময় এক ঝলক দেখে কিছু খারাপ লাগলো না বিষ্ণুপদর। কম বয়সের, কিন্তু চটক আছে একটা। পাত্রী নিয়ে মাথা ঘামানোর মতো অবস্থাও তখন তার নয়। তাকে নিয়েই তখন হইচই। চারদিকে লোক জামাইয়ের চেহারা দেখে ধন্য ধন্য করছে। এতদিন পর জীবনে প্রথম একটা কাজের কাজ করেছে বলে আনন্দে দেমাকে বুঁদ হয়ে গেল বিষ্ণুপদ। বিচক্ষণ হরপ্রসন্ন গোপনে নাকি বৌভাতের খরচাটাও জুগিয়েছিল। গেড়াপোতায় সেই প্রথম ও শেষবার আসা বিষ্ণুপদর বউ পাপিয়ার।
মোট বোধহয় দিন 7 ছিল। ওই 7 দিনে তাকে যথেষ্ট উত্ত্যক্ত করেছিল বিষ্ণুপদর হিংসুটে বোনেরা। মাও খোঁচানো কথাবার্তা বলতো। বড়লোকের মেয়ে বলে কথা, তার উপর বাড়ির ছেলেকে লুট করে নিয়ে যাচ্ছে। অষ্টমঙ্গলায় শ্বশুর বাড়িতে পাপিয়াকে রেখে গেরাপোতায় ফিরল বিষ্ণুপদ। তখন 3টে মাস বড় জ্বালা যন্ত্রণায় কেটেছে। কেউ কথা শোনাতে ছাড়েনি। গঞ্জনা একেবারে মাত্রা ছাড়া হয়ে উঠেছিল। কথা ছিল জামাই ষষ্ঠীতে পাকাপাকিভাবে শ্বশুরবাড়ি চলে যাবে বিষ্ণুপদ। সুতরাং বাড়ির লোক ওই 3 মাস সুদে আসলে উসুল করে নিল। বিষ্ণুপদ কারোর কথার জবাব দিল না, ঝগড়া কাজিয়া করল না। তার সামনে সুখের ভবিষ্যৎ। কটা দিন একটু শোয়ে নিল দাঁত চেপে। শ্বশুর বাড়িতে এসে হাঁপ ছেড়ে বাঁচল। তোয়াজে আদরে একেবারে ভাষাভাষী কাণ্ড। চাইবার আগেই জিনিস এসে যায়। ডাইনি বায়ে চাকর বাকর। লটারি জিতলেও ঠিক এরম ধারা হয় না। তবে সবকিছুর মূলেই ছিলেন শ্বশুর হরপ্রসন্ন। কি চোখেই যে দেখেছিলেন বিষ্ণুপদকে। সব জায়গায় সঙ্গে নিয়ে ঘুরতেন। কাজ কারবার, চাষবাস, মামলা মোকদ্দমা, ধানকল, আটাচাকি, গায়ের মোড়ল মুরব্বি থেকে শুরু করে সরকারি আমলাদের সঙ্গেও ভাব ভালোবাসা ছিল তার। সম্বন্ধীরা কি আর ভালো চোখে দেখছিল এসব বাড়াবাড়ি? 4 সম্বন্ধী বিয়ে করে সংসারী, ছেলেপুলে আছে, ভবিষ্যৎ আছে। তারা কি বিপদের গন্ধ পায়নি এর মধ্যে? খুবই পেয়েছিল। এবং পেছন থেকে তাদের বউদের উস্কানিও ছিল। আর উস্কে দিচ্ছিল বউদের বাপের বাড়ির লোকজন। বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই অশান্তি হচ্ছিল বেশ। কিন্তু হরপ্রসন্নর মাথায় গোবর ছিল না। তিনি আগেভাগেই জানতেন এরকম ধারা হবে। মেয়ের নামে আলাদা বাড়ি, কিছু জমি আর একখানা কাঠচেরাইয়ের কল করে রেখেছিলেন। ছেলেদের ডেকে একদিন তিনি খুব ঠান্ডা মাথায় বিষয় সম্পত্তির বাটোয়ারা বুঝিয়ে দিয়ে বললেন, দেখো বাবারা, কোনো অবিচার যদি করে থাকি তো এই বেলা বলে ফেলো। তাহলে গায়ের 5টা লোক সালিশে বসুক এসে। আমার মনে হয় সেটা ভালো দেখাবে না। ছেলেরা একটু গাঁইগুই করলেও শেষ অবধি মেনে নিল। তারা কিছু কম পায়নি। হরপ্রসন্ন তার বিশাল বাস্তু জমি 5 ভাগ করে দেয়াল তুলে দিলেন। আগু পিছু এবং পাশাপাশি 5খানা বাড়ি হলো। নিজের নামে বড় বাড়িখানা শুধু রইল। বেঁচে থাকতেই সংসারের শান্তির জন্য ছেলেদের পৃথগণ্য করে দিলেন। শ্বশুরমশাইয়ের সঙ্গে থেকে থেকেই সংসারের চোখ ফুটল বিষ্ণুপদর। বিষয় বুদ্ধি হলো। কেনা বেচা, আদায় উসুল, লোক চরিত্র সব শিখল। শ্বশুরই ছিল তার গুরু। ফচকে নিতাই বলতো, বাপু হে, তুমি দেখছি বিয়ে বসেছ তোমার শ্বশুরের সঙ্গেই। তবে হ্যাঁ, সবটাই এমন সুখের বৃত্তান্ত নয়। তার বউ পাপিয়া বড় অশান্তি করেছে। কথায় কথায় কান্না, আবদার, রাগ। সে ঘর জমায় থাকুক এটা পাপিয়া একদম চাইতো না। এমন কথাও বলতো, তুমি তো আমার বাবার চাকর। বিষ্ণুপদ মধুর সঙ্গে এইসব ছোটখাটো হুল হজম করে গেছে। কারণ সত্যি কথাটা হলো, বউকে নয়, শ্বশুরকে খুশি করতেই প্রাণপণ চেষ্টা করত বিষ্ণুপদ। সে বুঝত এই একটা লোকের কাছেই তার কদর আছে। প্রথম প্রথম যতটা খাতির যত্ন ছিল তা কালধর্মে কমে গিয়েছিল। তা যাক, এক জায়গায় স্থায়ীভাবে থিতু হয়েছিল সে, সেইটেই বা কম কি? জমি জমা, চালু কারবার, দিব্যি বাড়ি, ছেলেপুলেও হতে লাগলো। প্রথমটাই মেয়ে, তারপর 2 ছেলে।
সেই মেয়েরই জামাই ওই গোবিন্দ। শ্বশুর মরার পরেই বিয়েটা হয়েছে। বড় সম্বন্ধী পরিতোষী এই বিয়ের প্রস্তাবটা নিয়ে আসে। পাল্টি ঘর। অপছন্দের কিছু ছিল না। বিয়ে হয়েও গেল। তবে জামাই কেমন যেন একটু ফনা তোলা সাপের মতো। একটুতেই কেমন যেন ওড়খাচোখা ভাব দেখায়। তাকে ভাবিত দেখে সাতকড়ি এতক্ষণ কথা বলেনি। এবার বলল, তোমার বরাত হলো সোনার ফ্রেমে বাঁধানো। নিজের বিয়ে যেমন বোমা ফাটিয়ে করলে, মেয়েটারও তেমনি। পোলের মাঝখানটায় দাঁড়িয়ে কৃষ্ণকান্ত ঝুঁকে নদী দেখছিল। বেটারা পোলটা বানিয়েছে ভালো। দিব্যি তকতকে জায়গা। বর্ষা বাদল না থাকলে শুয়ে ঘুমোনো যায়, বসে ভাত খাওয়া যায়। ঝড় বৃষ্টি হলে পোলের তলায় সেদিয়ে গিয়ে ঘাপটি মেরে থাকলেই হলো। পোলটা হয়ে স্তক কৃষ্ণকান্ত এখানেই থানা গেড়েছে। বড় পছন্দের জায়গা। কত উঁচু! এখানে দাঁড়ালে কত দূর অব্দি দেখা যায়, আর হাওয়া বাতাসও খেলে। সবাই জানে না, কিন্তু কৃষ্ণকান্ত খবর রাখে। পোল বাঁধতে 3টে নরবলি হয়েছিল। বাজ ঠাকুরকে 5খানা পাঠা মানত করতে হয়েছিল, তাতেও হয়নি। রোজ বেটারা থাম বানাতো, আর নিশুদ রাতে হারুয়া ভূত এসে থাম নড়িয়ে গোড়া আলগা করে রেখে যেত। শেষে বাতাসপুরের শ্মশান থেকে হাতে পায়ে ধরে নকুর তান্ত্রিককে এনে ভূত বশ করতে হয়েছিল। কিন্তু এতে করেও লাভটা হলো লবডঙ্কা। পোল বানানো হলো বলে বাঁকা নদী রাগ করে সেই যে শুকনো শুরু করলো, এখন তো লোপাট হওয়ার জোগাড়। শালারা নদীকে গয়না পরাতে গিয়েছিল। বেহাদ্দ বেকুব না হলে মা মুক্তকে শিখে কেউ গয়না পরায়? বাঁকা নদীর জলে চান করলে আগে পুণ্যি হতো। কৃষ্ণকান্ত রোজ নিশুত রাতে পোলের তলায় শুয়ে শুনতে পায়, হারুয়া ভূত নদীর দুধারে 2 ঠ্যাং ফাঁক করে রেখে ছ্যাঁড় করে নদীতে পেচ্ছাপ করছে। এখন খা শালারা ভূতের মুত। কৃষ্ণকান্ত রেলিং থেকে ঝুঁকে নদী দেখছে, আর আপন মনে হাসছে। নদীর যত বৃত্তান্ত তা তার মতো আর কেউ জানে না। নন্দবাবুর মেয়ে শেফালি পোল থেকে লাফিয়ে পড়ে মরল, এ বৃত্তান্ত সবাই জানে। বিষ্ণুপদর ছেলে জ্ঞানের সঙ্গে তার একটু ইয়ে ছিল। টের পেয়ে নন্দবাবু খুব ঠ্যাঙায়। অপমানে শেফালি এসে ঝাঁপ খেল। কিন্তু কেউ জানে না, পাকা নদী কিছুদিন হলো খুব ডাকাডাকি করছিল শেফালিকে। পরীক্ষায় ফেল হয়ে বিশ্বেশদের ফটিকও ঝাঁপ খেল। সে কি এমনি এমনি? বাঁকা রোজ সব কচিকাঁচা ছেলেপুলেকে ডাকছে। 1টি 2টি করে এসে ঝাঁপ খাবে আর মরবে। তারপর যে কাণ্ডখানা হয় সেটাও কেউ টের পায় না। কৃষ্ণকান্ত পায়। মরা মেয়ে বা ছেলের জন্য মা বাপেরা যখন কান্নাকাটি করছে, তখন শেফালি দিব্যি বাঁকা নদীর বালিয়াড়িতে দাগ কেটে এক্কা দোক্কা খেলে, আর ছুটোছুটি করে বেড়ায় মনের আনন্দে। ফটিকি বা কোন দুঃখে আছে? হারুয়া ভূতের সঙ্গে ঘুরে ঘুরে বটফল নাটাফল পারে আর খায়। ভর দুপুরে পোলের তলায় ছায়ায় শুয়ে শুয়ে আধবোজা চোখে সব দেখতে পায় কৃষ্ণকান্ত। মাঝে মাঝে হরপ্রসন্ন বাবু এসে পোলটার দিকে চেয়ে খুব রাগারাগি করেন। এত জল ছিল নদীতে, সব গেল কোথায়? হ্যাঁ, গেল কোথায় অত জল? এই বলে ইয়া বড় বড় ঢেলা তুলে পোলের গায়ে ভটাভট ছুঁড়ে মারেন। ঠিক দুপুর বেলা ভূতে মারে ঢেলা। পোলটাকে ঘুরে ফিরে সারাদিনই দেখে কৃষ্ণকান্ত। ঝাঁ ঝাঁ করে যখন বাস আর লরি পার হয়,
তখন শব্দটা যা ওঠে তাতে বুকটা ঝনঝন করতে থাকে। পোলের তলায় বসে থাকলে মনে হয় এই বুঝি সব হুড়মুড় করে ভেঙে পড়ল। আবার যখন বাতাস বয় তখন পোলটার গায়ে বাতাসের ঘষ্টানি শব্দটা কেমন যেন বড় বড় শ্বাসের আওয়াজ তোলে। রেলিংটা বেশ চওড়া, উঠে হাঁটাহাঁটি করা যায়, মজাও খুব। কৃষ্ণকান্ত উঠে পড়ল রেলিং এর উপর, তারপর হাঁটতে লাগলো। বাঁ ধারে বাঁকা নদীর খাদ, ডান ধারে পাকা রাস্তা, বেশ লাগছে তার। পোলের মুখে একটা ট্রাক দাঁড়িয়ে চাকা বদলাচ্ছে। ক্লিনারটা চেঁচিয়ে বলে, এই শালা পাগল, পড়ে যাবি যে। কৃষ্ণকান্ত খুব হাসল। পড়বো মানে? পড়লেই হলো, এ হলো আমার পোল, সেটে ধরে রাখে। এদিককার লোকগুলো সুবিধের নয়, বড্ড লাথিঝাঁটার ঝোঁক এদের। যতদিন হরপ্রসন্ন বেঁচে ছিলেন ততদিন তেমন চিন্তা ছিল না কৃষ্ণকান্তর, চণ্ডীমণ্ডপে পড়ে থাকত। হরপ্রসন্ন মরার পর চণ্ডীমণ্ডপ গেল ঘরজামাই বিষ্ণুপদর ভাগে। সে বেটা বজ্জাতের ধারী, প্রথমটায় চোখ রাঙিয়ে পরে মেরে ধরে তাড়ালো। গিয়ে উঠেছিল হাটখোলার এক চালার নিচে। চৌকিদার শিবু এসে একদিন বলল, প্রতি রাতের জন্য 4 আনা করে পয়সা লাগবে। তা সেখান থেকে উঠতে হলো। কিন্তু শালারা বুঝতেই চায় না যে মানুষের একটা মাথা গোজবার জায়গা চাই। এই পোলটা হয়েই তো তার একখানা ঘর বাড়ি হয়েছে। পোলের তলায় উপরে যেমন খুশি শোয়, বসে থাকে, ঘুরে বেড়ায়, কারো কিছু বলার নেই। একটা বাস ঢুকছে কুসুমপুরে। জানলা দিয়ে লোকগুলো হাঁ করে তাকে দেখছে। কে যেন চেঁচিয়ে উঠল, গেল শালা মায়ের ভোগে। না, অত সহজে যাচ্ছে না কৃষ্ণকান্ত। পোলের রেলিং ধরে সে রোজ হাঁটাহাঁটি করে। সে বুঝতে পারে এ হলো তার নিজের পোল। সরকার বাহাদুর তার জন্যই বেঁধে দিয়েছেন। এ হলো তার তেতলা বাড়ি। পূব ধারে প্রান্তে এসে আবার ঘুরে পশ্চিম ধারে এগোতে থাকে সে। ছাতা মাথায় গুটি গুটি হেঁটে একটা লোক আসছিল। তাকে দেখেই একটা লাফ মেরে পোলের শানের ওপর নামলো কৃষ্ণকান্ত। ঘর জামাই যে, একখানা বিড়ি ছাড়ো তো। লোকটা দাঁড়ালো, তার দিকে চাইলো, তারপর বলল, পোলটা দিব্যি বাপের সম্পত্তি পেয়ে গেছিস দেখছি। বাপের বাপ বড় বাপ, এ হলো সরকার বাহাদুরের জিনিস। দেবে নাকি একখানা বিড়ি? বিড়ি? তোর সাহস তো কম নয় দেখছি। এতক্ষণ রেলিং এর উপর খেলা দেখালাম যে, সারা দিন মান দেখায়, তবু কোনো শালা কিছু দেয় না জানো। কোশমিন কালে আমাকে বিড়ি সিগারেট পান খেতে দেখেছিস? কৃষ্ণকান্ত একটু অবাক হয়ে বলে, বিড়ি খাও না? খাও না কেন বলো তো ঘর জামাই? বিড়ি তো খুব ভালো জিনিস। ঘর জামাই বলে খেকিয়ে ওঠে বিষ্ণুপদ। ঘর জামাইটা আবার কি রে? তোর তো দেখছি বেশ মুখ হয়েছে। কৃষ্ণকান্ত গম্ভীর হয়ে বলে, খারাপটা কি বললুম শুনি? তুমি হরপ্রসন্ন বাবুর ঘর জামাই হয়ে এসেছিলে না গায়ে, তাতে তোর বাপের কি? বলে ছাতাটা ফটাস করে বন্ধ করে বিষ্ণুপদ। লক্ষণটা ভালো নয়। ছাতাটা যেমন জুত করে ধরেছে, পেটাতে পারে। না, এই বলছিলুম আর কি। কৃষ্ণকান্ত 2 পা পিছিয়ে গিয়ে বলে, বিড়ি না দাও 10-20টা পয়সাও তো দিতে পারো। সরকার বাহাদুর এত বড় পোলটা আমার জন্য বানিয়ে দিতে পারলেন, আর তোমরা এটুকু পারো না? সরকার বাহাদুর তেনার জন্য পোল বানিয়েছেন? তোর বাপের পোল। কৃষ্ণকান্ত বুঝল হবে না, সব সময় হয় না।
মাঝে মাঝে আবার হয়েও যায়। লোকটাকে ছেড়ে কৃষ্ণকান্ত পোলের নিচে নেমে এসে ছায়ায় বসলো। বেশ জুত করেই বসলো, মাথার উপর ছাদ, চিন্তা কিসের? একটা বিড়ি হলেও হতো, কিন্তু না হলেও তেমন কষ্ট নেই। তার মাথায় হঠাৎ একটা কথা এলো। আচ্ছা, ঘর জামাই থাকলে কেমন হয়? ঘর জামাই থাকা তো খারাপ কিছু নয়। বিষ্ণুপদ কিছু খারাপ আছে কি? দিব্যি আছে। এতদিন কতটা খেয়াল হয়নি তো তার। এদিকার লোকগুলো যেন কেমন ধারা, একবার থেকে তো বলতে পারে, ওরে কেষ্ট পাগলা, ঘর জামাই থাকবি? কেউ বলেও নি, তাই কৃষ্ণকান্তর খেয়ালও হয়নি। ঘর জামাই থাকার মেলা সুবিধে। কাপড় জামা, জুতো, ছাতা সব বিনিমাগনায় পাওয়া যাবে। চারদিকে দেয়ালওয়ালা ঘর হবে, দুবেলা দিব্যি খ্যার, কাজকর্মও নেই। বগল বাজিয়ে মজাসে থেকে যাও, বিষ্ণুপদ যেমন আছে। ইস, কথাটা আগেই খেয়াল করা উচিত ছিল, কিন্তু আর দেরি করাটাও ঠিক নয়। এইবার একটা হেস্তনেস্ত করে ফেলা দরকার। কৃষ্ণকান্ত উঠ পড়ল। রাস্তায় নামতেই এ যেন হাঁক মারল, ওরে কেষ্টা, বলি হন হন করে চললি কোথা? দিল পিছু ডেকে। কৃষ্ণকান্ত ফিরে দেখে সাতকড়ি। লোকটা বড় ভালো নয়। একখানা জল চৌকি করে দিতে বলেছিল কৃষ্ণকান্ত। বহুদিন হলো ঘোরাচ্ছে। জল চৌকি হলে কৃষ্ণকান্তের একটু সুবিধে হয়। পোলের তলায় উবু হয়ে বসে থেকে থেকে হাঁটু দুটোই ব্যথা। জল চৌকি হলে দিব্যি গা ছেড়ে বসে আরাম করা যেত। তা সাতকড়ি কখনো না করেনি, শুধু বলে রেখেছে বিশ্বাসবাবুদের বড় কাঁঠাল গাছটা কাটা হলেই সেই কাঠ দিয়ে বানিয়ে দেবে। বিশ্বাসবাবুদের বড় কাঁঠাল গাছটা প্রায় গিয়ে দেখে আসে কৃষ্ণকান্ত। বেয়াক্কেলে গাছটা মরেও না, পড়েও না। এবারও রাজ্যের কাঁঠাল ফলেছে, তবে সে নজর রাখছে। সাতকড়ি সঙ্গ ধরে বলে, বড় ব্যস্ত দেখছি যে? কৃষ্ণকান্ত গম্ভীর হয়ে বলে, কাজে যাচ্ছি। এ গায়ে দেখলাম একমাত্র তুই কাজের লোক, সারাক্ষণ কিছু না কিছু করছিস। কৃষ্ণকান্তর হঠাৎ মনে পড়ল, সাতকড়ির 3টে না 4টে বিয়ের যোগ্যী মেয়ে আছে। পাত্র খুঁজে খুঁজে হয়রান হচ্ছে কবের থেকে। কৃষ্ণকান্ত গলাটা একটু নামিয়ে বলল, সাতকড়ি দাদা, আমাকে ঘর জামাই রাখবে? সাতকড়ি একটু থমকালো বটে, কিন্তু পর মুহূর্তে সামলে নিয়ে বলে, ঘর জামাই থাকতে চাস নাকি? আজ ঠিক করে ফেললাম, ঘর জামাই হয়েই থাকা ভালো। চারদিকে দেয়াল, মাথার উপর ছাদ, দুবেলা খাওয়া, সকাল বিকেল চা। কি বলো, বিষ্ণুপদ কেমন আরামে আছে দেখছো তো? সাতকড়ি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর মতো জামাই পেলে কে না লুফে নেবে বল? আমিও নিতুম, তবে কিনা আমরা হচ্ছি গরিব মানুষ, নিজেদেরই ঘরে ঠাঁই হয় না, তো জামাইকে রাখবো কোথায় বল? আমি বারান্দাতেও পড়ে থাকতে রাজি। তুই তো রাজি, কিন্তু জিনিসটা ভালো দেখায় না। শত হলেও জামাই বলে কথা, তার খাতিরই আলাদা। তার উপর ধর আমাদের খাওয়া দাওয়া তো শাক জুটলে অন্ন জোটে না। ঘর জামাই যদি থাকতে চাস তো তারও ব্যবস্থা হয়ে যাবে। কে যেন বলছিল সেদিন, ঠিক মনে পড়ছে না, ভালো একটা পাত্র পেলে খবর দিতে, ঘর জামাই রাখবে। এ কে বলতো? একটু বাড়ি বাড়ি ঘুরে দেখ তো, যার দরকার সে ঠিকই বেরিয়ে এসে তোকে ধরবে। মা কালীর দিব্যি কেটে বলছে তো? ওরে হ্যাঁ রে হ্যাঁ, ফিরিওয়ালারা যেমন হাঁক মেরে মেরে পাড়ায় পাড়ায় ঘোরে,
তেমনি হাঁক মেরে মেরে গাঁটা একবার চক্কর দিয়ে আয়। সবাইকে জানান দিতে হবে তো। একটু বেশ গলা ছেড়ে হাঁক মারবি, ঘর জামাই রাখবে গো, ঘর জামাই। পারবি না? কৃষ্ণকান্ত খুশি হয়ে বলল, এ আর শক্ত কি, যা লেগে পড় কাজে, হিললে হয়ে যাবে। তেমাথার মোড়ে সাতকড়ি ভিন্ন পথ ধরল। কেউ যদি একটু ধরিয়ে দেয় তাহলে সব কাজই কৃষ্ণকান্ত ঠিকঠাক করতে পারে। ধরিয়ে দেওয়ার লোকই যে সবসময় পাওয়া যায় না, এইটাই কৃষ্ণকান্তর মুশকিল। এই যে সাতকড়ি দাদা, এ বেশ ভালো লোক, কি করতে হবে কেমন করে করতে হবে তা ধরিয়ে দিল। এখন বাকিটা বলের মতো সোজা। হাঁক মারতে মারতে কৃষ্ণকান্ত পূব পাড়ায় ঢুকে পড়ল। মল্লিক বাড়ির বউ মালতী উঠোন ঝেঁটিয়ে ধানের তুষ তুলে রাখছিল হাঁড়িতে। সেই প্রথম ফিরিওয়ালার ডাকটা শুনতে পেল, কিন্তু কি হেঁকে যাচ্ছে তা বুঝতে না পারে আগর ঠেলে বাইরে এসে দাঁড়ালো। ওরে ও কেষ্ট, কি বিক্রি করছিস? হাতে তো কিছু দেখছি না। কেষ্ট রাস্তা থেকে নেমে এসে একগাল হেসে বলল, ঘর জামাই রাখবে আমাকে? মালতী হেসে গড়িয়ে পড়ল, ওরে সুভাষী, দৌড়ে আয়, ছুটতে আয়, দেখ রে পাগলা কি বলছে। ছোট বউ সুভাষী এলো, বাড়ির আরো মেয়েরা বেরিয়ে এলো। হাসাহাসির ধুম পড়ে গেল তাদের মধ্যে। কৃষ্ণকান্ত বুঝল হবে না, বেশিরভাগ সময় হতে চায় না, মাঝে মাঝে হয়। কৃষ্ণকান্ত ফের পথে নেমে পড়ল। গড়াইদের বাড়ির বুড়ো মদন গড়াই ক্ষেতের কাজ করছিল। হাতের দাখানা নেড়ে তেড়ে এলো বেড়ার ধারে। বেটা নতুন চালাকি ধরেছে, খুব বিয়ের শখ হয়েছে, হ্যাঁ? কৃষ্ণকান্ত আরো এগিয়ে গেল। এগোতে এগোতে বুঝতে পারল সে বেশ একখানা কাণ্ডই বাঁধিয়েছে। কেউ হাসছে, কেউ তাড়া করছে, কেউ গাল দিচ্ছে, তবে হাসির দিকটাই বেশি। ছেলেপুলেরাও লেগেছে পিছুতে। দু চারটে ঢিলও পড়ল গায়ে। নানা কথা কানে আসছে। পাগলা বলে কি রে, কে করবে লো, ঘর জামাই থাকবে, বসবি নাকি বে ওলো নিত্যকালী, পোলের নিচে থাকবি ঘর বেঁধে। মরণ, কে যেন খেপিয়েছে আজ পাগলাকে, এ শালার আজ বড় রস উতলেছে দেখছি। গোবিন্দ খেতে বসেছিল ভেতরের বারান্দায়, তাকে ঘিরে শালীরা, সামনে শাশুড়ি, কচি বউ ঘোমটা টেনে দরজায় দাঁড়ানো, থালা ঘিরে বাটি। ঠিক এই সময় পাগলার হাঁক শোনা গেল। ছোট ফ্রক পরা শালি পটলি ছুটে গিয়ে খিলখিল করে হাসতে হাসতে ফিরে এলো। এ মা, কি অসভ্য, বলছে ঘর জামাই রাখবে গো, ঘর জামাই। শাশুড়ির মুখখানা কালো হয়ে গেল। কে বলছে রে? কে আবার? কেষ্ট পাগল। গোবিন্দ হাসি চাপতে গিয়ে এমন বিষম খেল যে খাওয়া বরবাদ হওয়ার জোগাড়। অন্য শালীরাও হাসছে, তাদের কারো গায়ে লাগছে না, তারা সব মামাতো শালী। গোবিন্দ চেয়ে দেখলো দরজায় তার বউটাও নেই, পালিয়েছে, বোধহয় লজ্জায়। গল্পের প্রথম পর্বটি এখানেই শেষ হলো। এর পরবর্তী অংশটি আপনারা শুনতে পারবেন পরের দিন আমার এই গল্পের গ্রামোফোন চ্যানেলে আরেকটি নতুন পর্বে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।